গিন্নি, তুমি যদি এভাবে সারাদিন শুয়ে থাকো তাহলে সংসারের কাজকর্ম কে করবে শুনি? একটু তো সংসারের কাজকর্ম করতে হবে নাকি? আসলে শরীরটা ভালো লাগছে না। তুমি কোনো চিন্তা করো না, আমি রান্না করেই রেখেছি। তুমি চলো, আমি তোমায় খেতে দিচ্ছি। হ্যাঁ, তাই চলো। কবে যে আমাদের সন্তান জন্ম নেবে আর তুমি আলসেমি ছেড়ে সংসারে মনোযোগ দিবে। তুমি এভাবে কেন বলছো গো? আমি তো আর সাধে আলসেমি করছি না। মা হওয়ার যে কতটা কষ্ট সেটা তুমি কি করে বুঝবে? এখন আর কথা না বাড়িয়ে চলো, তোমাকে খেতে দেই। দেখো জ্বালা, ঘরে এক ফোঁটা জলও নেই। এবার আমি থালা বাসনগুলো মাজবো কি করে? আর উনিও তো বাড়িতে নেই, এবার জল এনে কে দিবে? এবার তো বুঝি আমাকেই নদীর পাড়ে গিয়ে জল আনতে হবে। এ কথা বলে দীপালি কলস নিয়ে নদীর পাড়ে যায়। আর নদীর পাড়ে একটা সুন্দর প্রজাপতি দেখতে পায়। ও মা, কি সুন্দর প্রজাপতিটা! প্রজাপতিটাকে ধরতে ভীষণ ইচ্ছে করছে। যাই, প্রজাপতিটাকে ধরে হাতে নেই। এসব বলে দীপালি প্রজাপতিটা ধরে। আর প্রজাপতিটা হাতে নিয়ে আসার সময় হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর প্রজাপতিটাও দীপালির হাত থেকে পড়ে মারা যায়। আহ, এটা কি হলো? আমার তো ভীষণ পেটে ব্যথা লাগছে। এ কি, প্রজাপতিটাও যে আমার হাতে চাপা পড়ে মারা গেল। আহ, এতে যে বড্ড ব্যথা হচ্ছে। আমি তো উঠতেই পারছি না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে একটা বড় প্রজাপতি আসে। শয়তান মহিলা, এটা তুই কি করলি? তুই আমার সন্তানকে হত্যা করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই অস্বাভাবিক সন্তান জন্ম দিবি। আর তোর সন্তান হবে মানুষরূপী রাক্ষসী। এসব বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। প্রজাপতি, প্রজাপতি দাঁড়াও, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সন্তানকে ইচ্ছে করে হত্যা করিনি গো। তুমি আমাকে অভিশাপ দিও না। এভাবে চিৎকার করে দীপালি অজ্ঞান হয়ে যায়। আহ, শরীরটা যেন অবশ হয়ে আছে। এ কি, আমি বাড়িতে এলাম কি করে? আমি তো নদীর ধারে পড়েছিলাম। তোমার জ্ঞান ফিরেছে গিন্নি? আমি তো তোমায় নিয়ে চিন্তা করছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি তিনটে কন্যা সন্তানের জন্ম দিয়েছো। আর আজ তোমার জ্ঞানও ফিরেছে। এই দেখো, আমাদের ফুটফুটে 3টি কন্যা সন্তান। তবে এই 3 কন্যার চোখ এমন লাল কেন বুঝতে পারছি না। হে উপরওয়ালা, এটা কি হলো? প্রজাপতির অভিশাপ তবে সত্যি হয়েছে? আমি মানুষ হয়ে অস্বাভাবিকভাবে তিনটে কন্যা সন্তানের জন্ম দিলাম। বিধাতা, তুমি সহায় হও বিধাতা। দীপালি এসব প্রার্থনা করেও কোনো প্রতিকার হয় না। ঠিকই গিন্নি, আমি মাত্র গাভীর দুধ দয়ে নিয়ে এসে বালতিটাতে রাখলাম। এক্ষুনি এই দুধগুলো কোথায় গেল? কোথায় আর যাবে? তোমার 3 মেয়েকে সব দুধ খাইয়েছি। তবুও দেখো, তোমার মেয়েরা কিভাবে দুধ খাওয়ার জন্য কান্না করছে। এসব কথা বলছো তুমি গিন্নি? এতগুলো দুধ 3জন কিভাবে খেয়ে ফেললো? এরা কি মানুষ নাকি রাক্ষসী? যত সব। সত্যি তো, আমার 3 কন্যা অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছে। এবার আমি 3 কন্যাকে নিয়ে কি করব? এরা 3 বোন যদি আমার সংসারে থাকে তবে তো আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তবে যদি এরা 3 বোন বড় হয় তাহলে তো গ্রামে এরা 3জন রাক্ষসের তাণ্ডব চালাবে। না, তার আগে এই 3 কন্যাকে অনেক দূরে পাঠাতে হবে আমাকে। আর অনেক ভাবনা চিন্তা করে দীপালি রাতের অন্ধকারে তার 3 কন্যা আর 3টা হাঁড়ি নিয়ে নদীর পাড়ে যায়। আর 3 হাঁড়িতে 3 কন্যাকে রেখে নদীতে ভাসিয়ে দেয়। প্রজাপতি না জেনে বুঝে কেন যে আমাকে এত বড় একটা অভিশাপ দিয়ে গেল। আজ প্রজাপতির জন্য আমি আমার 3 সন্তানকে নদীতে ভাসিয়ে দিলাম। হে উপরওয়ালা, তুমি আমার চোখের জলকে দেখতে পারছো না? দেখতে পারছো না তুমি উপরওয়ালা? রাতের বেলা পৃথিবীতে এসে নদীতে স্নান করার মজাই আলাদা। নদীর জল সত্যি অনেক স্নিগ্ধ। কিন্তু হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? এ কি, 3 হাঁড়িতে 3 কন্যা, নদীতে 3 কন্যা ভেসে এলো কোথা থেকে? আর এই 3 কন্যাকে কে বা বিপদে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছে? যাই হোক, আমি এই 3 কন্যাকে পরিরাজ্যে নিয়ে যাব। পরিমাতার কাছে এই 3 কন্যাকে নিয়ে গেলে সবটা জানতে পারবো।
আর পরিমাতা এর একটা সমাধানও দিতে পারবেন। সবই তো বুঝলাম, তবে আমি যতদূর বুঝলাম এই 3 কন্যার উপর প্রজাপতির অভিশাপ আছে। আর এই 3 কন্যার উপর থেকে অভিশাপ কাটাতে পারলেই 3 কন্যার মাঝে থাকা রাক্ষসীর রূপ দূর হবে। তা তো করতেই হবে, কারণ এই 3 কন্যার জন্য যে এক অসহায় মা আর্তনাদ করছে। একজন পিতা সন্তানহারা হয়ে গেছে, আর আমরা পরি হয়ে তো ওই অসহায় বাবা মাদের সাহায্য করতে পারি, তাই না? সেটা তো করাই যায়, তবে এই 3 কন্যার অভিশাপ কাটাতে হলে প্রজাপতিকে এখানে আনতে হবে, কারণ ওই প্রজাপতি পারবে 3 কন্যার অভিশাপ কাটাতে। তবে আমি ওই প্রজাপতিকে ধরে আনবই, কারণ প্রজাপতি তো না জেনে শুনেই অভিশাপটা দিয়েছিল। তবে আমি চলি পরিমাতা। এসব কথা বলে পরি বেরিয়ে পড়ে। পরি অনেক খোঁজাখুঁজি করার পর প্রজাপতির দেখা পেয়ে যায়। এই তো প্রজাপতির দেখা পেয়ে গেছি। আরে পরি, তুমি তুমি হঠাৎ আমাকে খুঁজছো কেন? বলো তো। তোমাকে এক্ষুনি আমার সাথে পরিরাজ্যে যেতে হবে। আর কেন যেতে হবে সেটা তোমাকে যেতে যেতেই বলছি, চলো। এসব বলে পরি প্রজাপতিকে ধরে নেয়, আর পরিরাজ্যের উদ্দেশ্যে ওরা রওনা দেয়। এই তো প্রজাপতি এসেছিস, আর পরি নিশ্চয় তোকে সব কথা বলেছে। হ্যাঁ পরিমাতা, আমি সবটা শুনেছি, আর আমি না জেনেও অভিশাপ দেওয়ার জন্য অনুতপ্ত হচ্ছি। সত্যি না জেনে কোনো কাজ করতে নেই। আমি এক্ষুনি 3 কন্যার থেকে অভিশাপ তুলে নিচ্ছি, আর ওদের মাঝ থেকেও রাক্ষসী রূপটা দূর করে দিচ্ছি। এরপর 3 কন্যার উপর প্রজাপতি জাদু করে, আর 3 কন্যার লাল চোখ স্বাভাবিক হয়ে যায়। এবারে 3 কন্যা একবারে স্বাভাবিক মানুষ হয়ে গেছে। আমার কাজ শেষ, এবার আমি চলি। এরপর 3 কন্যাকে নিয়ে পরি রমেশ আর দীপালের কাছে যায়। আমি তো 3 কন্যাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, তবে তুমি কেন আবার ওদের ধরে নিয়ে এসেছো বলো তো? ওরা 3 বোন যে রাক্ষসী। না গো, তোমার সন্তানেরা এখন একদম স্বাভাবিক, জানো, কারণ প্রজাপতি তার ভুল বুঝতে পেরে অভিশাপ তুলে নিয়েছে। আচ্ছা পরি, তুমি আমাকে সবটা খুলে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি সবটা তোমাদের বুঝিয়ে বলছি। এবার তুমি সবটা শুনলে তো গো? পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। তোমার জন্য যে আমি আমার সব ভুল মিটিয়ে সন্তানদের ফিরে পেলাম। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। মানুষের কল্যাণ করাই তো পরিদের স্বভাব, তাই না? এবার তবে আমি চলি। মেঘাপুরীর কক্ষে দরজা বন্ধ কেন? উফ, এই মেয়েটাকে নিয়ে যে আমি আর পারি না। কাল রাতেই তো আমি এই মেয়েটাকে বলে রাখলাম যে আজকে আমরা পৃথিবী ভ্রমণে যাব। হিমনগর রাজ্যের রাজা যে আমাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু এই মেয়ের তো দেখছি এখন পর্যন্ত ওঠার কোনো নামই নেই। যাই, আমি বরং গিয়ে মেয়েটাকে ঘুম থেকে জাগাই। মেঘা, মা মেঘাপুরী, ওঠো মা, আজ যে আমাদেরকে পৃথিবীতে যেতে হবে। হিমনগর রাজ্যে যে আমাদের নেমন্তন্ন আছে। আসলেই তো, আমি তো সেটা ভুলে গিয়েছিলাম। আপনি একদম চিন্তা করবেন না মাতা, আমি এক্ষুনি উঠে তৈরি হয়ে নিচ্ছি। আমি যে আজ প্রথমবারের মতো পৃথিবীতে যাব, আমার যে কি খুশি লাগছে না মাতা, সে আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। আচ্ছা, সে তোমাকে আর বোঝাতে হবে না। তুমি এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো তো বাপু। আমি চললাম আমার কক্ষে। পরিমাতা এবং তার মেয়ে যেমন পৃথিবীতে আসা নিয়ে আনন্দিত ছিল, ঠিক তেমনি হিমনগর রাজ্যের রাজা আর রাজকুমারীও পরীদের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা, পরিরাজ্যে চলে এলো বলি, তোর কি সব কাজ শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? পরীদের তো আবার ঠিকমতো আপ্যায়ন করতে হবে বল। যুগ যুগ ধরে যে পরীদের সঙ্গে হিমনগর রাজ্যের সুসম্পর্ক গড়ে উঠেছে, সেটা যে আমি কিছুতেই নিষ্ঠ করতে চাই না রে মা। বাবা তুমি এত ভেবো না তো, আমি যে সব ব্যবস্থা করে রেখেছি। পরীরা আসবে বলে যে আমি নিজ হাতে সব তদারকি করেছি। সব ধরনের ভোজ প্রস্তুত, এবার শুধু ফুল আনতে হবে বাবা।
ফুল দিয়ে যে আমি পরিদের স্বাগতম জানাবো বাবা। তবে বাবা, এবার আমি বাগানে যাই ফুল তুলতে। বাগানের তাজা তাজা ফুলগুলোকে তুলে আনি। এরপরে রাজকুমারী বাগানের দিকে যেতে থাকে। এদিকে পরিমাতা ও পরিরানী হিমরাজ্যে আসার জন্য বেরিয়ে পড়ে। আরে আরে বা, পৃথিবীর রাজ্যে ঘুরে বেড়াতে তো খুবই ভালো লাগে। আরে বা, আকাশটা কত সুন্দর! সত্যি মাতা, আমার যে খুব ভালো লাগছে। ইচ্ছে করছে সারা দিন আমি এভাবে পৃথিবীর আকাশে ঘুরে বেড়াই। সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মেঘা, কিন্তু এভাবে আনন্দে মেতে থাকলে তো চলবে না। তুমি যে পরিমাতার কন্যা, সেটা তোমার চলাফেরায় বজায় রাখতে হবে। আর তোমাকে দায়িত্ব পালনেও সচেতন থাকতে হবে, কারণ তুমি যে হবে পরিরাজ্যের ভবিষ্যৎ পরী। সেসব কথা তো আমি বুঝতে পারছি পরিমাতা, তবে আপনি নিশ্চিত থাকুন, আমি আমার যোগ্যতার সঠিক প্রমাণ দেব। কিন্তু মাতা, হঠাৎ করে এমন জোরে বাতাস বইতে শুরু করলো কেন? আর চারদিকে বা এমন অন্ধকার হতে শুরু করলো কেন? আরে আরে, আসলেই তো, এ তো মনে হচ্ছে ধোঁয়া চক্র। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি তবে কোনো ধোঁয়া কুণ্ডলী? একে কি কাণ্ড! পরিমাতা, পরিমাতা, পরিমাতা এভাবে ধপাস করে কেন পড়লো? পরিমাতা, একে একে পরিমাতা তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। কিন্তু পরিমাতার সাথে তো ওনার মেয়েরও আসার কথা ছিল। হায় ঈশ্বর, কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি বরং পরিমাতাকে নিয়ে প্রাসাদে যাই, তারপর যা হওয়ার হবে। কি ব্যাপারে মা, পরিমাতাকে তুই কোথায় পেলি? আর তাছাড়া পরিমাতাই বা এমন অজ্ঞান হয়ে আছে কেন? তাড়াতাড়ি গিয়ে গুরুদেবকে ডেকে আন মা। আমি যে পরিমাতার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। না, কিছুতেই তো পরিমাতার জ্ঞান ফিরছে না। এবার আমি কি করব? কি করব আমি? তাছাড়া গুরুদেবও তো আর আসছে না। আমি এসে গেছি বাছা, তুই আর একদম চিন্তা করিস না। আমি দেখছি পরিমাতার কি হয়েছে। একে কি, পরিমাতা তো দেখছি কুচুটে রাক্ষসীর ধোয়া কুণ্ডলিতে পড়েছিল। এসব আপনি কি বলছেন কি গুরুদেব? আমি তো আপনার কথা আর কিছুই বুঝতে পারছি না। আপনি একটু খুলে বলুন তো, আসলে পরিমাতা আর হয়েছেটা কি? শান্ত হ বাছা, আমি শুধুমাত্র পরিমাতার শরীরের এমন কালো রং দেখে এসব কিছু আন্দাজ করেছি। এবার যে আমাকে ধ্যান করতে হবে, তবে যে আমি আসল ঘটনা জানতে পারবো। সর্বনাশ হয়েছে রে বাছা, কুচুটে রাক্ষসী যে পরিমাতার কন্যাকে তুলে নিয়ে গেছে। আর কুচুটে রাক্ষসীর বিষাক্ত ধোয়ার কারণে পরিমাতার এমন অবস্থা হয়েছে, আর সে অজ্ঞান হয়ে গেছে। তাই এখন শুধুমাত্র পরিমাতার মেয়েই পারবে ওনার জ্ঞান ফেরাতে। তাই তো পরিমাতার কন্যা মেঘাকে রক্ষা করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু গুরুদেব, মেঘাপরি এখন কোথায় আছে? আর কি করেই বা মেঘাপরীকে মুক্ত করা যাবে? বলছি বাছা, বলছি, মনোযোগ দিয়ে শোন। মেঘাপরীকে ওই কুচুটে রাক্ষসী আকাশে মেঘদ্বীপের মধ্যে বন্দি করে রেখেছে। আর তাই তো মেঘাপরীকে রক্ষা করতে হলে মেঘদ্বীপে যেতে হবে। কুচুটে রাক্ষসীকে বধ করতে হবে, তবে যে মেঘাপরী মুক্ত হতে পারবে। তবে গুরুদেব, আমি যাব মেঘাপরীকে রক্ষা করতে। আপনি শুধু বলুন, আমি কি করে মেঘদ্বীপে যাব? এরপর গুরুদেব জাদু করে একটা মাদুর নিয়ে আসে, আর তার সাথে একটা তলোয়ারও নিয়ে আসে। এই মাদুরে উঠে বস বাছা, এই মাদুরি তোকে মেঘদ্বীপে নিয়ে যাবে। আর এই তলোয়ারটা তোকে ওই কুচুটে পরীকে বধ করতে সাহায্য করবে। তবে এবার তুই ঈশ্বরের নাম করে বেরিয়ে পড় বাছা। এ কি কাণ্ড! ডানা বাঁধা পরী! ওই শয়তান কুচুটে রাক্ষসী তবে মেঘাপরীকে নিয়ে এসে এখানে এভাবে ডানা বেঁধে রেখেছে।
এবার তো আমি মেঘাপরীকে এখান থেকে উদ্ধার করে নিয়েই যাব। এই, কে কে রে তুই? তুই কি না আমার শিকারকে মুক্ত করতে চাইছিস? তুই কি জানিস আমি পরিমাতার মেয়েকে বন্দি করে রেখেছি? আর কেন এনেছি তুই কি সেটা জানিস? হ্যাঁ, আমি এই পরীকে আজ পূর্ণিমার রাতে বলি দেব, আর এই দুষ্ট পরীর রক্ত পান করে আমি মহা শক্তিশালী হব রে। আর তাই তো আমি তোর কুণ্ডলী তৈরি করে পরিমাতাকে অজ্ঞান করে পৃথিবীতে ফেলে দিয়েছি, আর মেঘাপরীকে এনেছি মেঘদ্বীপে। কিন্তু তোর এই মনোবাসনা কোনোদিনও পূরণ হবে না রাক্ষসী। তার আগে তো আমি তোকে ধ্বংস করে দেব। এসব কথা বলে রাজকুমারী কুকুরটি রাক্ষসীর পেটে তলোয়ারটি ঢুকিয়ে দেয়, আর অমনি রাক্ষসী ধ্বংস হয়ে যায়। সাথে সাথেই মেঘাপরীর ডানা খুলে যায়। তুমি যে আমাকে জোর বাঁচালে রাজকুমারী, এবার তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তা তো আমি নিয়ে যাবই, তুমি আমার সঙ্গে এই মাধুরে ওঠো। আমরা এবার একসাথে আমাদের রাজ্যে ফিরে যাব, আর তোমার মা যে আমাদের প্রাসাদেই আছেন। মাতা, মাতা, কথা বলুন মাতা, কথা বলুন। এই দেখুন মাতা, আমি এসেছি। মাতা, চোখ খুলুন। এভাবে হবে না মা, তুমি তোমার মাতার কপালে হাত রাখো, তবেই যে তোমার মাতার জ্ঞান ফিরবে। উফ, আমি কোথায়, আমি কোথায়? আর আমি ধোয়া কুণ্ডলী থেকে বেঁচে ফিরলাম কি করে? আমি আপনাকে সবটা খুলে বলছি পরিমাতা। কি এত কিছু ঘটে গেছে? সত্যি রাজা রাজকুমারী, তোমরা যে আমাদের বড্ড উপকার করলে। আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। সে তো আমাদের কর্তব্য। তবে এবার দয়া করে আপনারা আমাদের অতিথিয়তা গ্রহণ করুন। ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে দোল, ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে দোল। আরে ইয়ার, আসতে না আসতে আমার এত জোরে টয়লেট কেন পাচ্ছে? এখন আমি এখানে টয়লেট কোথায় পাই? আরে আরে, ওই তো, যাই যাই, ওখানে গিয়ে একটু হালকা হয়ে আসি। আরে আরে, এটা তুই কি করেছিস? হ্যাঁ, ওঠ ওঠ বলছি, ওঠ। মানুষের মা তাকে ডাকছিল, আর সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে এসে দেখে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে, আর মানুষের নিচের দিকে তাকিয়ে বলতে থাকে, হায় ঈশ্বর, আমি কিনা আজকেও কাপড়ে হিসি করেছি। তোকেও বলি, এত বড় একটা মেয়ে হয়েছিস, তবু তোর চলাফেরার কোনো ঠিক নেই। আরে কদিন পর তো তোর বিয়ে হতে চলেছে, তবুও কিনা তুই এমন করছিস? ছি 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 ছি। মা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব কিছু করিনি। আমি ভেবেছিলাম আমি বোধহয় টয়লেটেই আছি। হায় ঈশ্বর, এখন এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? প্রতি রাতেই কাপড় চোপড় একদম নষ্ট করে দেয়, তার সাথে বিছানাটাও। এখন আমার মুখের দিকে হা করে তাকিয়ে দেখছিস কি? যা যা, গোসল করে নে, আর তার সাথে সাথে বেডশিটটাও চেঞ্জ করে নিস। ছোটবেলা থেকে মানুষের এরকম সমস্যা ছিল যে ছোটবেলা থেকে কাপড় চোপড়ে হিসু করে কাপড় চোপড় নষ্ট করে দিত, তার জন্য প্রতি রাতে তার বিছানাও নষ্ট হয়ে যেত। কিছুদিনের মধ্যেই মানুষের বিয়ে, কিন্তু তার আগে সে এই সমস্যার কোনো সমাধানই যেন পাচ্ছিল না। সেদিন ছিল মানুষের বিয়ের দিন। সেদিন মানুষের মা তার জন্য একটি ডায়াপার নিয়ে এসেছিল। মা, ও মা, এটা আবার কি গো? এটা হচ্ছে ডায়াপার। আমি কখনোই চাই না তোর হবু বর তোর এসব অভ্যাসের কথা জানুক। এই ডায়াপার না পড়লে যে তোর শ্বশুরবাড়ির লোকেরাও এসব সম্পর্কে সব জেনে যাবে। ঠিক আছে মা, তুমি যখন এত করেই বলছো, তাহলে আমি ডায়াপারটা পরে নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যেই মানুষের বিয়ে রোহিত নামের একটা ছেলের সাথে হয়ে যায়। বিয়ের দিন রাতে মানুষই রোহিতের জন্য অপেক্ষা করছিল, আর কিছুক্ষণের মধ্যে রোহিত সেখানে চলে আসে। মনে হচ্ছে চাঁদ আজ আমার ঘরে এসে গেছে, আর তাই তো আমার ঘরে এত আলো ছড়াচ্ছে। কিন্তু আমি তো কোথাও চাঁদ দেখছি না।
আরে আরে পাগলি মেয়ে, আমি ওই চাঁদের কথা বলিনি। আমি তো সেই চাঁদের কথা বলেছি, যেই চাঁদ আমার সামনে বসে আছে। রোহিতের এমন কথা শুনে মানুষই ভীষণ লজ্জা পায়। আর ধীরে ধীরে রোহিত মানুষের কাছাকাছি চলে আসে। তখনই মানুষই রোহিতকে ধাক্কা দিয়ে বলে, আসলে আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি আমি যাচ্ছি ঘুমাতে। আরে আরে, এর আবার কি হয়ে গেল? মনে হচ্ছে এ খুব ক্লান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুয়ে পড়ি, তোমাকে আর কোথাও যেতে হবে না। এসব বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর মানুষই আবারও সেই স্বপ্ন দেখে, যে স্বপ্ন সে বিছানা নষ্ট করার আগে প্রতি রাতে দেখে। সে স্বপ্নে দেখছিল আর সে যখনই টয়লেট করতে যাচ্ছিল তখন বলছিল, আজ তো আমি ডায়াপার পরেছি, আজ কাপড় চোপড় নষ্ট হওয়ার কোনো কারণ নেই, আজ তো আমি একদম শান্তি মতো টয়লেট করব। এসব কথা বলে মানুষই ডায়াপারের ভিতরে নিশ্চিন্তে টয়লেট করতে থাকে আর শান্তির ঘুম ঘুমাতে থাকে। পরের দিন সকালে মানুষই যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার ডায়াপারটি লিক হয়ে গেছে, যার কারণে বিছানা নষ্ট হয়ে যায়। তখন মানুষই বলে, আয় ঈশ্বর, ডায়াপার পরার পরেও কিনা বিছানা নষ্ট হয়ে গেল। যদি এই কাণ্ড কেউ দেখে নেয় তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। না না, আমাকে তো কিছু একটা করতেই হবে। কিছুক্ষণ পর মানুষই রোহিতের সামনে একটি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে রোহিতের ঘুমও ভেঙে যায়। আর ভেজা বিছানা দেখে রোহিত বলে, আরে আরে মানুষই, এই বিছানাটা ভিজে গেল কি করে? আসলে আমি না পানি খাচ্ছিলাম, আর পানি খাওয়ার সময়ই একটু পানি বিছানায় পড়ে যায়। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আরে আরে না না, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, যাও যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাক বাবা, বেঁচে গেলাম আজকের মতো। এই বলে মানুষই ফ্রেশ হতে চলে যায় আর তার লিক হওয়া ডাইপারটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এভাবে রোজ রাতে মানুষই ডায়াপার পরতো, যাতে তার বিছানা ভিজিয়ে দেওয়ার অভ্যাসটি কেউ জানতে না পারে। একদিন রোহিত আলমারিতে কিছু খুঁজতে যাবে, তখন সে দেখে আলমারিতে কিছু ডায়াপার রাখা। আরে আরে মানুষই, এই ডায়াপার গুলো এখানে কি করছে? আমাদের বাসায় তো কোনো ছোট বাচ্চা নেই। আরে আরে, এখন আমি কি করব? কিছু একটা বায়না তো আমাকে বানাতেই হবে। আসলে আমি ডায়াপারগুলো না আমার অনাগত বাচ্চার জন্য রেখেছি। যখন আমাদের বাচ্চা হবে তখন যদি আবার ডায়াপারের দাম বেড়ে যায়, তাই তো আমি আগে থেকেই কিনে রেখেছি। কিন্তু মানুষই, বাচ্চা হওয়ার তো অনেক সময় বাকি আছে। হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি আগেই ডায়াপার কিনে রাখি, তাই আর কি। এভাবে মানুষই কোনো না কোনো বাহানা বানিয়ে সবসময় নিজের বদভ্যাসগুলোকে ঢাকার চেষ্টা করত। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এখন যে ডায়াপারগুলো মানুষের কাছে ছিল সেগুলো প্রায় শেষের দিকে। মানুষের কাছে শুধুমাত্র একটি ডায়াপারই ছিল। সেই দিনই মানুষের ননদ শিবানী সেখানে চলে আসে। কোনো এক কারণে মানুষের ননদকে সেখানে থাকতে হয়েছিল। আর সেই দিন শিবানীর বাচ্চার ডায়াপারও শেষ হয়ে গিয়েছিল। ভাইয়া, এখন আমি কি করব বল তোরে? একটা মাত্র ডায়াপার ছিল, সেটা তো আমার বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। আমার তো খুব ভয় লাগছে রে ভাইয়া, যদি রাতে আবার আমার বাচ্চাটা বিছানা নষ্ট করে দেয় তো? আরে আরে শিবানী, এত চিন্তা কেন করছিস? তোর ভাবি তো ওর অনাগত বাচ্চার জন্য এখন থেকে ডায়াপার কিনে রেখে দিয়েছে। এখন তো আর আমাদের কোনো সন্তান নেই বল, তুই ওই ডায়াপার তোর বাচ্চাকেই পরিয়ে দে। আরে বাহ ভাইয়া, এটা তো অনেক ভালো কথা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ডায়াপারটি এক্ষুনি নিয়ে আসছি। এর কথা বলে শিবানী মানুষের ঘরে যায় আর আলমারিতে পড়ে থাকা শেষ ডায়াপারটি নিয়ে আসে। আচ্ছা, এই ডায়াপারটা একটু বেশি বড় মনে হচ্ছে। আসলে ভাবির তো এখনো কোনো বাচ্চা হয়নি, তাই ভাবি বুঝতে পারিনি বাচ্চাদের কেমন ধরনের ডায়াপার লাগবে। এই বলে শিবানী সেখান থেকে চলে যায় আর সেই ডায়াপারটি তার ছোট্ট সন্তানকে পরিয়ে দেয়। রাতে ডায়াপার পরার জন্য মানুষই আলমারির কাছে যায় আর আলমারি খুলে দেখে সেখানে একটিও ডায়াপার নেই। ডায়াপার না দেখে মানুষই ভীষণ চিন্তায় পড়ে যায় আর সে রোহিতকে ডায়াপারের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর রোহিত শিবানীর ব্যাপারে সবটা মানুষীকে খুলে বলে। সব শুনে মানুষই বলে, হায় 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 রে, এখন আমি কি করব? আমি যদি আজ ডায়াপার পরে না ঘুমাই তাহলে তো আমি বিছানা নষ্ট করে দেব। তখন তো আমার এই অভ্যাসের ব্যাপারে সবাই সবটা জেনে যাবে। এখন আমার কিছু করা উচিত। এসব কথা ভেবে মানুষই পুরো রাত জেগে থাকে, যাতে সে কখনোই বিছানায় হিসি না করে। কিন্তু তবু রাতের বেলায় তার চোখ লেগে আসে আর সে ঘুমিয়ে পড়ে। আর দুর্ভাগ্যবশত সে আবারও রোজ দিনের মতো বিছানা ভিজিয়ে দেয়। পরের দিন সকালে রোহিত ঘুম থেকে উঠে এসব কাণ্ড দেখে সবটা বুঝতে পেরে যায় আর সে মানুষীকে বলে, ও আচ্ছা আচ্ছা, তার মানে ডায়াপার আমাদের সন্তানের জন্য নয়, বরং ডায়াপারটি তোমার জন্য ছিল। তার মানে তুমি রোজ রাতে ডায়াপার পরেই ঘুমাতে? আসলে আপনি আমাকে ক্ষমা করে দিন,
আমি আমি ইচ্ছে করে এমনটা করিনি। আসলে ছোট থেকেই আমার বিছানা ভিজানোর অভ্যাস আছে। আমি চাইলেও টয়লেট করার সময় উঠতে পারি না। তাই আমি ভেবেছিলাম যাতে আমার এই অভ্যাসটা কেউ না জানতে পারে, আর যার জন্য আমার এমন ডায়াপার পরা। কিন্তু দেখুন, কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আমার সব সত্যিটা সবাই জেনেই গেল। তোমার এমন সমস্যা আছে সেটা তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। চলো চলো, আর সময় নষ্ট না করে আমরা ডক্টরের কাছে যাই আর তোমার এই রোগের চিকিৎসা করাই। এরপর রোহিত মানুষীকে নিয়ে ডক্টরের কাছে যায় আর তার ভালো চিকিৎসা করায়। কিছুদিনের মধ্যেই মানুষী পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আর কখনোই তাকে ডায়াপার পরতে হয় না। সে বেশ সুখে শান্তিতে তার শ্বশুর বাড়িতে থাকতে লাগে, আর এইসব কথা কেউ জানতেও পারে না। অনেক দিন আগে গোপীপুর নামে এক গ্রামে অমল নামে এক যুবক বাস করত। সে খুবই বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অমলের বাবা গ্রামের মোড়ল ছিল এবং সে অমলকে খুবই আদর করত। এই গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। গ্রামবাসীদের শহরে যেতে হলে ওই জঙ্গল দিয়ে যেতে হতো। ওই জঙ্গলে একটা পেতনি বাস করে। লোকজন যদি কোনো কারণে রাত করে বাড়িতে ফিরতো তাহলে তারা রক্ষে থাকতো না। ওই ডাইনি তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়িতে ফিরছিল, আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। আজ অনেকদিন পর কাউকে পেলাম, এখন এর সাথে একটু মজা করে নেই, তারপর ওকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর কেউ এদিক দিয়ে পা বাড়ায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছিস। আজ তোর রক্ষে নেই। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো এই রাতের বেলায় বাড়িতে ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে তখন তো তোকে আমি যেতে দিতে পারি না। তাছাড়া অনেকদিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আমি ক্ষুধা মেটাবো। তবে তোর জন্য একটা সুযোগ আছে। তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি ছেড়ে দেব। বলো ডাইনি, কি সেই প্রশ্ন? তাহলে বল, এক ব্যক্তির দুইটি বউ আছে, কিন্তু এক বউ বোবা আর আরেক বউ কানা। একদিন হঠাৎ ওই লোকটি মারা গেল। এখন প্রশ্ন হলো, বোবা বউ কি করে কানা বউকে বোঝাবে যে তার স্বামী আর বেঁচে নেই? তুই যদি এ প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। এবার আপনি কি বলতে পারবেন ডাইনির প্রশ্নের উত্তর কি হবে? উত্তরটি কিন্তু খুবই মজার। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান। এই প্রশ্নের উত্তর হলো, বোবা ও কানা তাদের ডাকনাম ছিল, তাই বোবা বউ খুব সহজে কানা বউকে সে কথাটি বলে দিবে। পথিক কিন্তু ডাইনির এই প্রশ্নের উত্তরটি দিতে পারল না, আর তাই ডাইনি ওই লোকটিকে নিয়ে চলে গেল। এ ঘটনার পর থেকে রাতের বেলা কেউই ওই জঙ্গল দিয়ে যেত না। কিন্তু একদিন অমলকে জরুরি কাজে সেই পথ দিয়ে শহরে যেতে হয়। কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরবো? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে একটা ডাইনি বাস করে, কিন্তু আমাকেও তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো ওই জঙ্গলের মধ্যে দিয়ে সে বাড়িতে ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করলো। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করলো এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করলো যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে?
আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে অমল দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম, এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছুতেই অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে এই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবলো এই রাতের বেলায় মেয়েটিকে রেখে যাওয়া অন্যায় হবে, তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে যেতে পারেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে একটা ডাইনি থাকে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরে সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল মেয়েটিকে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। সে সবাইকে এটা ওটা মিথ্যে কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়, যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে আর তার বাবা মাকে খুশি করার চেষ্টা করে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। বাহ, মেয়েটা অনেক গুণবতী আর অনেক সুন্দরী। দেখো সে ঘরের কাজ কত সুন্দর করে দ্রুত করে ফেলতেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের কাছে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে, আমাকে ওর ওপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদু শক্তি দিয়ে এক নিমিষে সব কাজ করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচন্ড ভয় পেয়ে যায়। অমলের বাবা এবং অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটা হবে। আমাকে আরো শিওর হতে হবে। কালকে আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। তুমি জঙ্গলে যাও, অনেকগুলা জ্বালানি কাঠ নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পরে ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে। সেগুলো তো কোনো মেয়ে মানুষ ধরে থাক, কোনো শক্তিশালী পুরুষেরও একা বহন করা কষ্টসাধ্য। কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে এসে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত হয় এটাই সেই জঙ্গলের ডাইনি। এরপর তারা পরিবারের সকলে মিলে কি করে ডাইনিকে এখান থেকে তাড়ানো যায় সেই পরিকল্পনাই করতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে। আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব, আর তোমরা এই সুযোগে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসবে। এভাবেই তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অমলের প্রস্তাবটা তার বাবা মায়েরও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে একটা শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে, আর তোমাকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এ কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্র এক শক্তিশালী সাধু বাবা সেখানে আসলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। শোনো মেয়ে,
তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি পারো তবেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা, এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি ওই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারলো না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, আর না হলে কিন্তু শর্ত অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এ ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে। তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারল না। আসলে সাধু বাবা জেনে শুনে এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখলো তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করলো। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আজ সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন আর একটি বোতল এগিয়ে ধরলেন। আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে শুরু করলো। ডাইনি অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে মুক্তি হতে পারল না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভিতর ঢুকতে বাধ্য হলো। তারপর তারা সবাই মিলে ওই বোতলটিকে নদীতে ফেলে আসলো। আর এভাবেই গোপীপুর নামের গ্রামের লোকজন ডাইনির হাত থেকে মুক্তি পেল।